আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানালো ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজেই দিয়েছেন, সেখানে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এরপর জানাবো গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ বলল পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশের সাবেক আইজিপি কুখ্যাত বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সাথে ভার্চুয়ালি কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়েছেন। সেখানে তিনি পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করছেন বলে দাবি করেছে পুলিশ অ্যাসোসিয়েশন। এর সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের মতো না হয় হাসনাত আব্দুল্লাহ। সচিব আমলাদের সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সচিবালয়ের পরিণতি যেন গণভবন ও ধানমন্ডি ৩২-এর মতো না হয়। এবারে জানাবো জামাতের প্রার্থী হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই পুত্র। পিরোজপুরে দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমির ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। এদিকে মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় আহত ১৫। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয়দের বাধায় এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এবং সর্বশেষ জানাবো দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। সম্প্রতি দেশজুড়ে চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে দেশজুড়ে ভাঙচুরের এই পরিস্থিতির সমর্থন না করে বরং আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চক্রান্ত হিসেবে দেখছে দলটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানালো ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। ভারত বলছে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে তার নিজ দায়িত্বে, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি স্পষ্ট করেছে। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তলবের ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জয়সওয়াল এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক ও সহযোগিতা সম্পর্ক প্রত্যাশা করে ভারত। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকেও বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে, তবে অত্যন্ত দুঃখজনকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমাদের দায়ী করে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশের কর্তৃপক্ষ, যাতে ভারতের নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের এসব বক্তব্যই পরিস্থিতি ক্রমশ নেতিবাচক হওয়ার জন্য দায়ী বলেন জয়সওয়াল। তিনি আরও বলেছেন, শেখ হাসিনা নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললা তা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো কিছু বয়ে আনবে না। রণধীর জয়সওয়াল আরও বলেছেন, পারস্পরিক ভালো সম্পর্ক এমন সম্পর্কের জন্য ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। সেই সময় বাংলাদেশের পরিস্থিতি অবনতি না ঘটিয়ে একই রকম প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, ভারতের অবস্থানের সঙ্গে বাংলাদেশেরও অবস্থান স্পষ্ট করা উচিত, কারণ আমরা হাসিনাকে কোনো ধরনের বিবৃতি দিতে সহায়তা করিনি। তিনি নিজের প্রচেষ্টায় এই বিবৃতি দিয়েছেন।
গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজির, বলল পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সাথে ভার্চুয়ালি কনফারেন্সের একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়েছেন, যেখানে তিনি দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বেনজির আহমেদ এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক প্রতিবাদ প্রতিলিপিতে এমন তথ্য জানিয়েছে তারা। প্রতিবাদ প্রতিলিপিতে বলা হয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং দেশপ্রেম চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পুলিশ বাহিনী যেসব বিতর্কিত সদস্য গণহত্যা সহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশে প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশ সব সদস্য একমত পোষণ করে। এতে আরও বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকার এর অনুসারীদের সাথে ভার্চুয়ালি কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করে বলে জানা যায়। বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে আসে। এমন বক্তব্যটি বাংলাদেশের পুলিশ বাহিনী এবং এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতা শামিল। ব্যক্তির দায়ভার কোনো বাহিনী বহন করবে না বলেও জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারা বলছে, বেনজির যে একজন দুর্নীতিবাজ এবং বিভিন্নভাবে অবৈধ দখলদার বাণিজ্য করেছে, এর দায়ভার কখনোই বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না। সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের মতো না হয়, বললেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয় আমলাদের সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সচিবালয়ের পরিণতি যেন গণভবন ও ধানমন্ডি ৩২-এর মতো না হয়। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। আপনারা জনগণের সেবা করতে আসছেন, আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণা করুন। আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডি ৩২-এর সাথে ভারতের সাথে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগের যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকেও অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। তিনি আরো বলেছেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব। এই বছর না হোক, ১০ বছর পর হোক বা ১৫ বছর পর বা ২০ বছর পর হোক, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি আর বলেছেন, ৫ই আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা ভোগ করছে। জামাতের প্রার্থী হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে। পিরোজপুরের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েব আমির ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। পিরোজপুর ১ আসন ইন্দুরকান্দি পিরোজপুর সদর নাজিরপুর থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর ছেলে সেজ ছেলে ইন্দুরকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং পিরোজপুর ২ আসন ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী। আজ সকালে ভান্ডারিয়া ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা পিরোজপুর জেলার ৩টি আসনের প্রার্থীদের নাম
ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর ২, ভান্ডারিয়া এবং কাউখালী নেছারাবাদ থেকে প্রার্থী করা হচ্ছে আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীকে। এর আগে পিরোজপুর ১ আসন, ইন্দুরকান্দি, পিরোজপুর সদর ও নাজিরপুর এই ৩ আসন থেকে মাসুদ সাঈদীকে প্রার্থী করার ঘোষণা করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে আল্লামা সাঈদী পিরোজপুর সহ সারা পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পিরোজপুরে তার পরিবারের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে দলটি তার ২ ছেলেকে পিরোজপুরে ২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আশা করছি জামাত ইসলাম এই ২ প্রার্থীর এই আসনগুলো থেকে বিজয় অর্জন করবে বলে মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা।